মধু খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু মানুষ যদি এই দুই ধরনের মধু খেয়ে ফেলে তাহলে চুমুক দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চুপচাপ জায়গায় শুয়ে পড়বে। দাঁড়াও বলছি কারণটা। সবচেয়ে আগে বলি, নেপালের পাহাড়ে পাওয়া যায় এক ধরনের ম্যাড হানি। এটা এতটাই বিপজ্জনক যে কেউ যদি এটার 1 চামচ খেয়ে ফেলে সে পুরো পাগল হয়ে যাবে, কারণ এই মধুটা তৈরি হয় রোডোডেনড্রন নামক একটা ফুল থেকে। দ্বিতীয়ত, এই মধু কোনো ফুল থেকে তৈরি হয় না, বরং সরাসরি প্রাণীর মাংস থেকে তৈরি হয়। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু আসলেই কিছু মৌমাছি মাংসাশী হয়, এদেরকে আসলে ভালচার মৌমাছি বলা হয়, আর এদের মধুর প্রোটিনের স্তর একেবারে নেক্সট লেভেলের হয়। সেই কারণে এই মধু বেশি খেলে তুমি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। তাছাড়া তোমার জন্য সামনে আরো 9টা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও অপেক্ষা করছে, সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 9, তুমি যদি কোনো একদিন চা বা কফি না খাও তাহলে তোমারও কি মাথা যন্ত্রণা করে? আসলে ভাই, মাথা ব্যথা বড়ই অদ্ভুত জিনিস, যে কোনো সময় যে কোনো কারণেই হতে পারে। আসলে আমাদের মস্তিষ্কে একটা কেমিক্যাল আছে যার নাম হলো অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিন যখন নিজের বাড়ি অর্থাৎ নিজের অ্যাডেনোসিন রিসেপ্টরসে ঢুকে যায় তখন আমাদের ঘুম পেতে শুরু করে, আর যত বেশি অ্যাডেনোসিন হবে তত বেশি ঘুম পাবে। এবারে চা বা কফির মধ্যে থাকে একটা বিশেষ কেমিক্যাল যার নাম হলো ক্যাফেইন। এবার এই ক্যাফেইন গিয়ে বসে পড়ে অ্যাডেনোসিনের বাড়িতে, আর সেখানে অ্যাডেনোসিনকেই ঢুকতে দেয় না, ফলে আমাদের ঘুম কেটে যায়। কিন্তু আমাদের ব্রেন তো খুবই চালাক, সে জানে তোমার ঘুমের দরকার, সেই কারণে সে অ্যাডেনোসিনের জন্য আরো নতুন বাড়ি বানাতে শুরু করে যাতে অ্যাডেনোসিন ঢুকতে পারে। আর তখনই হয় সবথেকে বড় বিপদ। তুমি যত চা কফি খাবে তখন 1 কাপ আর কাজ করবে না, আরো বেশি খেতে ইচ্ছা করবে তোমার, আর এইভাবেই তোমার নেশা তৈরি হয়। এবারে যেদিন তুমি চা কফি খাবে না সেদিন শরীরে কোনো ক্যাফেইন যাবে না, আর সেদিন হঠাৎ করেই অনেকগুলো অ্যাডেনোসিন একসাথে নিজের বাড়িতে ঢুকে পড়বে, আর তখনই তোমার মাথা ঘোরা, মাথা ব্যথা, এমনকি প্রচন্ড ঘুম পেতে শুরু করবে। ফ্যাক্ট নাম্বার 8, এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কতটা ভাগ্যবান। এবার ভাবো তো, তুমি যদি নর্থ কোরিয়ায় জন্ম নিতে তাহলে তোমার সাথে কি কি হতো। জন্মানোর পরেই সেখানকার সরকার তোমাকে বলে দেবে যে তোমাকে ঠিক কি কি করতে হবে, তুমি কেমন দেখতে হবে, কেমন পোশাক পরবে, কেমন চুল রাখবে, সব সেখানকার সরকারের দেওয়া কয়েকটা অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে। আর যদি সেটা না করো তোমাকে অবশ্যই তোমার ঘরের সবচেয়ে উপরের জায়গায় সেখানকার নেতাদের ছবি টাঙাতে হবে। আর যদি সেই ছবিতে একটুও ধুলো জমে অথবা বাড়িতে যদি আগুন লেগে যায় আর তুমি পরিবারের সবাইকে বাঁচাতে গিয়ে সেই ছবি দুটোকেই বাঁচাতে ভুলে যাও, তাহলে জানো তোমার সাথে কি হবে? নর্থ কোরিয়ার একটা নেতা ডিসেম্বর মাসে মারা গেছিল, তখন থেকেই ডিসেম্বর মাসে এখনো পর্যন্ত কেউ হাসে না, মানে এই মাসে কেউ হাসতেই পারবে না। আর যদি সেখানে কেউ হাসতে গিয়ে ধরা পড়ে যায় সেখানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, টিভি এসব প্রায় নেই, আছে শুধু সরকারের নির্বাচিত কয়েকটা টিভি চ্যানেল আর কিছু সরকারের দেওয়া ওয়েবসাইট। একবার তো একটা 17 বছরের ছেলেকে একটা খোলা স্টেডিয়ামে সবার সামনে গুলি করে হয়েছিল, কারণ সেই ছেলেটা একটা বিদেশি গান শুনছিল। যদি তুমি সেখানে কোনো রকমের অপরাধ করো তাহলে সেই অপরাধের শাস্তি তোমার 3 প্রজন্মকে ভোগ করতে হবে। মনে করো তোমার দাদু যদি কোনো অপরাধ করে তাহলে সেই শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। তুমি সেখানে ভোট দিতে পারো কিন্তু সেখানে পার্টি একটাই, আর যদি ভোট না দাও তাহলে তো সোজা টপকে দেওয়া হবে। তুমি দেশ ছেড়ে কোথাও যেতে পারবে না, আর তুমি যদি কোথাও যেতে গিয়েও ধরা পড়ে যাও তাহলেও তোমাকে টপকে দেওয়া হবে। এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও সেখানকার নেতাদের অথবা সরকারের বিরুদ্ধে কারোর কিছু বলার কোনো ক্ষমতা নেই, কারণ বললেই তো খতম। ফ্যাক্ট নাম্বার 7, যদি তোমাকে স্পেস স্যুট ছাড়াই মহাকাশে পাঠানো হয় তাহলে তোমার সাথে কি ঘটবে? মানে 100% গ্যারান্টি তুমি মারা যাবে, কিন্তু কিভাবে মরবে? দেখো, স্পেসে আছে ভ্যাকিউম, মানে সেখানে কোনো হাওয়াই নেই। তাই যদি তুমি স্পেস স্যুট ছাড়াই মহাকাশে যাও তাহলে মহাকাশের সেই ভ্যাকিউম তোমার ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে নেবে, যার ফলে তুমি আর শ্বাস নিতে পারবে না। এবারে তুমি যদি মনে করো তাহলে আমি শ্বাস আটকে রাখবো, তাহলে সেটা তোমার জন্য আরো খারাপ হবে। শ্বাস আটকে রাখলে তোমার ফুসফুসের ভেতরের বাতাস বাইরে বেরাতে চাইবে, কিন্তু তুমি যদি সেটাকে না করতে দাও তাহলে তোমার ফুসফুস ফেটে যাবে, তারপর তোমার রক্ত থেকে ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না, ফলে ব্রেনও কাজ করা বন্ধ করে দেবে। অবশ্য তোমার ব্রেন এমনিতেও কাজ করে না, মানে স্পেস স্যুট ছাড়া তুমি মহাকাশে 20 সেকেন্ড মতন জীবিত থাকতে পারবে, তারপরে তুমি পুরো জমে যাবে এবং একটা ধাতব ঠান্ডা পাথরের মতন হয়ে বছরের পর বছর মহাকাশে ঘুরে বেড়াবে। ফ্যাক্ট নাম্বার 6, সমুদ্র আসলে কতটা গভীর জানো? এটা শুনতে সহজ লাগলেও এর আসল গভীরতা
গভীরতা মানুষের কল্পনার থেকেও ভয়ঙ্কর। এবং শুধুমাত্র গভীরতাই নয়, সেখানে পৌঁছানোর পথটাও মানুষের গায়ের লোম খাড়া করে দেওয়ার মতন ভয়ঙ্কর। সব থেকে উপরের স্তরে থাকে ডলফিন, কচ্ছপ, স্যালমন এবং জেলিফিশের মতন সুন্দর প্রাণীরা। কিন্তু আর একটু নিচে প্রায় 100 মিটার নামলেই দেখতে পাওয়া যাবে কিছুটা বিপজ্জনক জীবের, যেমন স্টিংরে, বুল শার্ক এবং কিলার হোয়েল। জলের 332 মিটারে নামলে তুমি পৌঁছে যাবে সেই গভীরতায় যেখানে একজন মানুষ স্কুবা ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেছেন। আর 600 মিটার গভীরতায় দেখতে পাওয়া যায় জাপানি স্পাইডার কাঁকড়া, যেগুলো পৃথিবীর সবচেয়ে বড় কাঁকড়া হিসেবে পরিচিত। তাদের পা প্রায় 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু আসল ভয়ের শুরু হয় 1000 মিটার গভীরতায়, যেটাকে বলা হয় মিডনাইট জোন, যেখানে সূর্যের আলোর একটা কণা গিয়েও পৌঁছায় না। চারপাশে শুধুমাত্র ঘন অন্ধকার এবং নীরবতা। আর এখানেই বাস করে গবলিন শার্ক, একটা ভয়ঙ্কর প্রাণী যে প্রায় 12 কোটি বছর ধরে এই পৃথিবীতে বেঁচে আছে। ফ্যাক্ট নাম্বার 5, তুমি কি কখনো ভেবেছো মাঝে মধ্যে আমাদের মাথার উপরে এইরকম ভাবে মশা কেন ঘুরতে থাকে? না মানে তারা কি আমাদের এতটাই পছন্দ করে ফেলেছে? দেখো, এটা তুমি নিজেও খেয়াল করেছো, এটা সাধারণত বাড়ির বাইরেই হয়, ঘরের ভিতরে কখনো হয় না। আসলে কি হয় জানো, মশার সামনে অ্যান্টেনা থাকে যেটা দিয়ে তারা খাবারের খোঁজ পায়। এবারে যখন আমরা বাইরে থাকি তখন চান্স থাকে যে আমরা কিছু না কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, সেই কারণে সেই সময় আমাদের দেহ থেকে ঘাম উৎপন্ন হয়, আমরা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ করি এবং শরীর থেকে দ্বিগুণ তাপ বেরায়। আর এই সব জিনিসই মশাদেরকে আমাদের কাছে টেনে আনে, আর তখন তারা অ্যান্টেনা নাড়াতে নাড়াতে চলে আসে। এবার তুমি যদি মাথায় তেল মেখে থাকো তাহলে ব্যাপারটা আরো বাড়বে, মানে আরো বেশি মশা আসবে তোমার মাথার উপরে। আর তোমার মাথার উপরে যে মশাগুলো ঘুরছে সেগুলো হলো নারী মশা, কারণ একমাত্র নারী মশারাই মানুষদের রক্ত খেতে পারে। তাহলে বলো তো পুরুষ মশারা কি খায়? আমাকে কমেন্টে জানাও। ফ্যাক্ট নাম্বার 4, এটাই হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ বাইক, কারণ এই বাইকটা কোনো গাড়ি অথবা অন্য কোনো জিনিসের সাথে ধাক্কা খেলে পড়বে না। দুটো চাকা থাকা সত্ত্বেও এটা নিজের ভারসাম্য নিজেই খুব ভালো করে বজায় রাখতে পারে। এটা চওড়ায় মাত্র 1 মিটার আর এটার ওজন প্রায় 360 কিলোগ্রাম। অন্য সাধারণ বাইকের মতো এটাতেও 2 জন যাত্রী বসতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এতে বসার পর তুমি যতই কোনো একদিকে টানো অথবা ধাক্কা দাও, এই বাইক কখনোই পড়ে যাবে না। এর কারণ হলো এই বাইকের মাঝখানে আছে দুটো বড় বড় জাইরোস্কোপিক ব্লেড, যেটা উচ্চ গতিতে ঘুরে সেই বাইকটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়াও এটাতে একটা অটোমেটিক ফ্রিকোয়েন্সি মডিউল লাগানো আছে, যেটা বাইককে সবসময় সোজা অবস্থায় রাখতে সাহায্য করে। এবং এই বাইকটা মাত্র 5 সেকেন্ডে 100 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে পৌঁছে যেতে পারে। এবং বর্তমানে এই বাইকটা বিশ্বের প্রচুর জায়গায় বিক্রি হয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 3, এটা হলো বিশ্বের সবচেয়ে অর্থশালী স্কুল। এর নাম ইনস্টিটিউট লে রোজে, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। একে আবার দ্য স্কুল অফ কিংসও বলা হয়, কারণ এখানে রাজা, রানী এবং বিশ্বের বড় বড় বিলিয়নিয়ারদের সন্তানরা পড়তে আসে। আর ওরা এখানে তোমার মতন টুকলি করে পাস করে না, ওরা এখানে সত্যিই পড়াশোনা করে। এই স্কুলে পড়া মানে তুমি দুনিয়ার 0.0001% এলিট মানুষদের মধ্যে পড়ে গেছো। এখানে তুমি চাইলে যে কোনো রকমের খেলা খেলতে পারো, গলফ, স্কিং, ঘোড়ায় চড়া, ফুটবল, বাস্কেটবল, হকি, যা খুশি তাই খেলতে পারো। এই স্কুলে হোমওয়ার্ক প্রায় দেয়ই না, আর এখানে পড়াশোনা করানো হয় ভিআর সেটে। আর ভাই এখানকার বাচ্চাদের নিজের নিজের রোলস রয়েলস আছে। আর এই স্কুল থেকে বাচ্চাদের নাকি ঘুরতে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে, প্যারিসে। আর আমাদের এখানকার স্কুল থেকে তো পাশের পার্কে ঘুরতে নিয়ে যায়, তাও আবার সেখানে গিয়ে 2-1টা বাচ্চা হারিয়ে যায়। এই স্কুলে তুমি যা খেতে চাও তাই খেতে পাবে, যা করতে মন চাই তুমি সেটাই করতে পারবে। থিয়েটার, মিউজিক, নাচ, কনসার্ট, ফ্যাশন শো সবকিছুরই সুযোগ আছে এই স্কুলে। কিন্তু কারণ কি জানো? এই স্কুলের 1 বছরের ফি প্রায় 1,30,00,000 টাকা। আর সেই কারণেই তো আমি বললাম। ফ্যাক্ট নাম্বার 2, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সময় এই বিশাল আকারের প্লেনগুলো মাত্র 10 সেকেন্ডেই কিভাবে তাদের ট্যাঙ্ক ভরে ফেলে জানো? এই বিমানগুলো একবারে 50,000 লিটার জল বহন করতে পারে। কিন্তু যদি একবার জল ছুঁড়েও আগুন না নেভে তাহলে তারা কাছের কোনো নদীর উপরে যায় এবং প্লেনটাকে একদম জলের কাছাকাছি দিয়ে উড়িয়ে নিয়ে যায় এবং প্লেনের নিচে লাগানো ছোট ছোট ওপেনিং গুলোকে খুলে দেয়। আর তখনই মাত্র 10 সেকেন্ডে প্লেনের ট্যাঙ্ক পুরো জলে ভর্তি হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 1, তুমি কি জানো আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেনের সাথে ঠিক কি হয়েছিল? আসলে ঘটনাটা হলো 18 এপ্রিল 1955 সালের। হঠাৎ করেই একদিন আইনস্টাইনের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আর তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। আইনস্টাইন মারা যাওয়ার আগেই বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর তার শরীর নিয়ে যেন কোনো রকমের গবেষণা না করা হয়। কিন্তু সেই সময় সেই হাসপাতালে যে ডাক্তার ছিলেন তার নাম ছিল ডক্টর থমাস হার্ভে। ভদ্রলোক ছিলেন আবার আইনস্টাইনের বিরাট ভক্ত। তিনি ভেবে দেখলেন আইনস্টাইনের
আইনস্টাইনের দেহ যদি এইভাবেই চলে যায় তবে সেটা খুব বড় অন্যায় হবে। আমরা আইনস্টাইনকে নিয়ে অনেক কিছু জানতেই পারবো না, তাই তিনি বিনা অনুমতিতে আইনস্টাইনের মাথা খুলে ফেললেন এবং তার ব্রেনটাকে চুরি করে নিলেন এবং সেই ব্রেনটাকে একটা কৌটোয় ভরে বাড়ি নিয়ে গেলেন। এরপর থমাস হার্ভে গবেষণার জন্য আইনস্টাইনের ব্রেনকে 240টারও বেশি টুকরো করে ফেললেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিছু টুকরো বেসমেন্টে, কিছু টুকরো গাড়ির ডিগিতে, আবার কিছু টুকরো বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন বিভিন্ন বিজ্ঞানীদের কাছে। আর এইভাবেই আইনস্টাইনের ব্রেনের টুকরো ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। আর প্রায় 20 বছর পর ডক্টর থমাস হার্ভে নিজেই স্বীকার করলেন যে হ্যাঁ, আমি নিজেই আইনস্টাইনের ব্রেন চুরি করেছিলাম। এগুলোর মধ্যে তোমার সবথেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং প্রত্যেক সপ্তাহে এই রকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।